যারা এই যে ছোট কোম্পানিতে বিনিয়োগ করে বা জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করে তারা কি প্রকারান্ত লাভবান হন কিনা? বিনিয়োগ তো আর হয় না যে এখানে হয়তো একটা গ্রুপ বা গ্যামলার বা একটা বড় স্পেকুলেশন হয়ে কিন্তু হঠাৎ করে শেয়ারগুলি বাই করা হয়। প্রথম দিকে ঢুকছি না শেষের দিকে ঢুকছি এই স্পেকুলেশনটা থাকে 10 টাকা শেয়ারের স্পেকুলেশন থাকে 300 টাকা, মানে এই স্পেকুলেশনটা ঠিক হয় কিভাবে? আসলে মার্কেটের ডাইনামিক্স কি, ইকোনমিক্স হলো যে আপনার যদি লো সাপ্লাই থাকে হাই ডিমান্ড থাকে আপনার প্রাইস অবশ্যই বাড়বে। তো এটাই কিন্তু হচ্ছে। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো এই সম্প্রতি যে শেয়ার বাজারে যে একটা উত্থান হয়েছে, এই উত্থানের প্রথম দিকের যে ধারা ছিল সেটা থেকে আমরা দেখছি একটু বিচ্যুতি হয়েছে, যেটা হচ্ছে এখন ছোট স্টক বা যে জাঙ্ক শেয়ারগুলো আছে এই শেয়ারের দিকে কিন্তু বিনিয়োগকারীদের একটা আকর্ষণ বোধ করছে। এই অবস্থায় হচ্ছে আমরা দেখছি যে ছোট ছোট শেয়ারের দাম অনেক গুণ বেড়ে গেছে, কোনো কোনো শেয়ার 150% পর্যন্ত বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে ছোট শেয়ারের ঝুঁকি কতটুকু, ছোট শেয়ারের বিনিয়োগে আসলে বিনিয়োগকারীরা কি লাভবান হচ্ছে কিনা প্রকারান্তে যখন আমরা বছর শেষে বা 2-4 বছর পরে যখন হিসাব করি তখন কি আসলে এই বিনিয়োগকারীরা প্রফিটে থাকে না? এইসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন মোহাম্মদ আশিকুর রহমান, মিডওয়েস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস মার্কেটসে। ধন্যবাদ। আমি একটু প্রথমেই যে ভূমিকাটা দিলাম সেটা থেকে প্রশ্ন করতে চাই, যারা এই যে ছোট কোম্পানিতে বিনিয়োগ করে বা জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করে তারা কি প্রকারান্তে লাভবান হন কিনা? ওয়েল, বিনিয়োগ ওয়ার্ডটা আমি মনে করি অ্যাটলিস্ট জাঙ্ক শেয়ার বা ছোট শেয়ারের জন্য হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এখানে যেটা হচ্ছে যে ওনারা স্পেকুলেশন করছে। সো যদি আপনি স্পেকুলেট করে যদি এক্সিট নিতে পারেন একটা রাইট টাইমে তো অবশ্যই ওনারা লাভবান হচ্ছে। বা যদি মনে করে যে না এটা একটা বিনিয়োগের জায়গা, যেখানে আমি একটা জাঙ্ক শেয়ারে আমি বিনিয়োগ করবো আর আমি হয়তো 3-4 বছর পরে একটা ভালো ফল পাবো, জাঙ্ক শেয়ারদের মানে উইন্ডোটা ইজ ভেরি স্মল। কারণ যেটা নর্মালি হয়, বিনিয়োগ তো আর হয় না যে এখানে হয়তো একটা গ্রুপ বা গ্যামলার বা একটা বড় স্পেকুলেশন হয়ে কিন্তু হঠাৎ করে শেয়ারগুলি বাই করা হয়, ভলিউম বেড়ে যায়, অটোমেটিকলি প্রাইস বেড়ে যায় বিকজ ফ্রি ফ্লোট খুবই অল্প। তো ওই অনুযায়ী আশেপাশে বিনিয়োগকারী বলেন বা ইনভেস্টর বলেন তারা চিন্তা করে যে আচ্ছা এটা তো বাড়ছে, আমি এটাতে যুক্ত হই। তো এক পয়েন্টে যারা এটার প্ল্যানিংটা করে বা যদি দেখে যে হঠাৎ করে 50%-60% গেইন হয়ে যায়, মেজরিটি হোল্ডিং যাদের থাকে তারা তো এটা সেল করবে, তাদের তো একটা এক্সিট দরকার। সো ক্যাপিটাল গেইনটা যখন তারা রিয়েলাইজ করে ফেলে, এর মধ্যে যারা ঢুকেছে বা ঠিক টাইমে এক্সিট না নেয় তারাই আটকে যায়। ওই জন্যই এই জাঙ্ক শেয়ারগুলি নিয়ে সবসময় একটা কন্টিনিউয়াস কথা থাকে যে আমাদের দেশে জাঙ্ক শেয়ার নিয়ে যে মানে রিটেল বিনিয়োগকারী যখন ইনভলভড হয়ে যায় তখন তাদের যে মানে লসটা হয়। না, এই যে আমরা দেখি যে বাংলাদেশের যখনই পুঁজিবাজার একটা র্যালি হয় সেই র্যালিতে কিন্তু একটা বড় অংশের শেয়ার মানে দেখা যায় যে যদি আমরা প্রকারান্ত বলি যে 10টা শেয়ারের দাম বাড়ছে সেক্ষেত্রে দেখা যায় 4-5টা শেয়ারে আসলে হচ্ছে বেজলেস শেয়ার থাকে, এগুলোর হয়তো বা আর্থিক কোনো ভিত্তি নেই, অনেকগুলো কোম্পানি বন্ধ থাকে, এইসব কোম্পানিতে অনেক টাকা বিনিয়োগ হয় বা আপনি যেটা বলছেন স্পেকুলেশন হয়। সেই জায়গা থেকে আসলে তারা কি প্রকারান্তে প্রফিট নিয়ে বের হতে পারে কিনা? আপনার যে হাউস আছে, আপনারা এখানে অনেক বিনিয়োগকারীকে মেনটেন করেন, আপনার দেখা কি যে তারা কি আসলে প্রফিট নিয়ে বের হতে পারে নাকি সাময়িক প্রফিটটা সাময়িক দেখায়, পরবর্তীতে আসলে এটা লস টেক করে বের হতে হয়? এটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী, এখন মার্কেট তো একটা বুল রানে যাচ্ছে গত 2-3 মাস ধরে। সো এই সিচুয়েশনে আলটিমেটলি যারা পার্টিসিপেট করছে তারা যদি এক্সিটটা ঠিক টাইমে নিতে পারে তারা অবশ্যই লাভবান হবে। বাট আমি যদি গত 3 বছরের গত 3 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি, ম্যাক্সিমাম যারা জাঙ্ক শেয়ারে মানে ইনিশিয়াল র্যালিতে ঢুকে নেই তারা কিন্তু অবশ্যই লস করেছে। এখন আমরা এটা নিয়ে হয়তো বা কথা বলতে পারি যে কেন এই জাঙ্ক শেয়ারের র্যালিগুলি হয়, মানে কেন আমাদের এই ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো একটা জায়গায় যেখানে বছরের পর বছর কন্টিনিউয়াসলি তাদের এগেনস্টে কথা বলা হয়েছে, এইসব কোম্পানিদের এগেনস্টে কেন এখনো পর্যন্ত বিনিয়োগকারী মানে এখানে স্পেকুলেটটা করে। আপনার মার্কেট স্ট্রাকচার দেখেন, আমাদের অলমোস্ট 450টা কোম্পানি লিস্টেড আছে, এর মধ্যে হাতে গোনা মানে হয়তোবা 30টা কোম্পানি হলো ম্যাক্সিমাম হলে ইনভেস্টেবল। তো আমাদের মার্কেট কম্পোজিশনে কিন্তু ভালো কোম্পানি খুবই কম। ওই অনুযায়ী কাউন্টারওয়াইজ ইনস্টিটিউশনাল যে রোলটা প্লে করার কথা বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও যদি আমরা বলে থাকি, তারাও যে কন্টিনিউয়াসলি ফান্ড কালেক্ট করতে পারছে ক্যাপিটাল মার্কেটের জন্য অ্যান্ড ওই কোম্পানিগুলিতে যে রিইনভেস্ট করছে তাও কিন্তু না। বিকজ আমার ধারণা আমাদের এখন ক্যাপিটাল মার্কেটে এই বিও ক্লোজের পরে হয়তো বা 11 লাখ বিও অ্যাকাউন্ট থাকতে পারে, এর মধ্যে অ্যাক্টিভ কত বা বিও অ্যাকাউন্ট হবে ম্যাক্সিমাম হলে 7-8 লাখ। তো
তো যেই সাইজ অফ আওয়ার ইকোনমি, যে স্কোপ অফ আওয়ার ক্যাপিটাল মার্কেট, ওই অনুযায়ী কিন্তু আমাদের বিনিয়োগকারী খুবই কম, ফান্ড ফ্লো খুবই কম। সো যখন ফান্ডও কম, আপনার ফান্ডটার ডিরেকশন অটোমেটিকলি যাবে আপনার স্মল পেড আপ ক্যাপিটালে, কারণ ওইখানে অল্প টাকা ঢুকালেও কিন্তু প্রাইস মুভমেন্টটা অনেক বেড়ে যায়। সো এটাই আলটিমেটলি একটা মার্কেট ডাইনামিক্সের জন্যই অ্যান্ড পার্ট অফ স্পেকুলেশন অ্যান্ড ম্যানিপুলেশনের জন্যই কিন্তু আমাদের এই র্যালিগুলি হঠাৎ আমরা মাঝে মধ্যে দেখি। এই যে আমরা 20 সালের শেষের দিকে এসে যখন একটা র্যালি হলো, তখনও দেখেছিলাম বেশ কিছু স্টক মানে 30-40 গুণ বেড়ে গেছে, এরকম স্টকও ছিল। সেই স্টকগুলো এখন দেখেছি আমরা যে একেবারেই তলানিতে চলে আসছে। আপনি বলছিলেন যে প্রথম দিকে যারা আসলে ঢুকে তারাই প্রফিট করতে পারে। এই যে প্রথম দিকে ঢুকছি না শেষের দিকে ঢুকছি, এই স্পেকুলেশনটা থাকে 10 টাকা শেয়ারের স্পেকুলেশন থাকে 300 টাকা। মানে এই স্পেকুলেশনটা ঠিক হয় কিভাবে? আসলে বিনিয়োগকারীরা এই জায়গায় যদি ইনভেস্ট করতে চায় বা স্পেকুলেট করতে চায়, এটার কোনো রাইট ওয়ে আছে কিনা? আপনি যেহেতু একটা বিদেশি বিভিন্ন বাজারেও কাজ করেছেন, বা যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, যে পেনি স্টক বলে, এইগুলোতেও আপনি দেখেছেন যে আসলে কি হয়। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বিনিয়োগ অ্যাবসলিউটলি ইজ নট দ্য রাইট ওয়ার্ড। কারণ আমরা যদি যে কোনো বিনিয়োগকারীকে যদি জিজ্ঞেস করি, যারা বলবে যে আমি তো লস করেছি, আমি বলবো যে আপনি কি অ্যাকচুয়ালি কোম্পানিটা স্টাডি করেছেন, কোম্পানি কি করে, কোম্পানি ব্যালেন্স শিটটা কি আপনি দেখেছেন? ম্যাক্সিমাম টাইমে তারা বলে না, আমি কিছুই দেখিনি, আমি শুধু দেখেছি প্রাইস বাড়ছে, ভলিউম হচ্ছে, তার মানে মানুষজন এখানে ঢুকছে, এটা হয়তো বা আরও যাবে। তো এইখানে এইগুলি নর্মালি যেটা হয়, এটা বুম অ্যান্ড বাস সাইকেলের মধ্যেই থাকে। যেরকম স্টক মার্কেটেও একটা বুম অ্যান্ড বাস থাকে, এইসব লো পেড আপদের কন্টিনিউয়াসলি একটা বুম অ্যান্ড বাস থাকবে। কারণ ওদেরকে একটা 200% গেইন মানে করানোটা, এটা বেশি এফোর্ট লাগে না, বিকজ আলটিমেটলি এফোর্টটা কি, এফোর্টটা হলো টাকা, মানে বেশি টাকার অংশ লাগে না, বিকজ এটা একটা স্মল পেড আপ কোম্পানি, তার ফ্রি ফ্লোট খুবই কম। 3-4 জন বড় স্পেকুলেটরি বলেন, তারা যদি হঠাৎ করে মার্কেট থেকে যদি শেয়ার কিনে ফেলে, শেয়ারটা খুব ড্রাই হয়ে যায়। সো মার্কেটের ডাইনামিক্স কি, ইকোনমিক্স হলো যে আপনার যদি লো সাপ্লাই থাকে, হাই ডিমান্ড থাকে, আপনার প্রাইস অবশ্যই বাড়বে। তো এটাই কিন্তু হচ্ছে। বাট বারবার বুঝতে হবে যে যারা এই মেজরিটি হোল্ডিং ধরে, তারা কিন্তু সবসময় খুব নার্ভাস থাকে ইন দ্য সেন্স যে হয়তোবা মেজরিটি শেয়ার কন্ট্রোল তাদের কাছে আছে, বাট পাবলিকের যে পার্টিসিপেশন যদি না থাকে, তারা কিন্তু এক্সিট নিতে পারে না। সো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা হাইপ ক্রিয়েট করা। আপনি দেখবেন যে রিসেন্টলি ঢাকা স্টক এক্সচেঞ্জে এসেও কিন্তু একটা বার্তা দিয়েছে যে হোয়াটসঅ্যাপের থ্রুতে অনেক রকমের এআই ইউজ করে কিন্তু মানুষজনকে মেসেজ করে দেওয়া হচ্ছে বাজে বাজে কোম্পানির ব্যাপারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো ইউজ করা হচ্ছে। তো এখনকার দিনে তো মানে বিনিয়োগকারীকে মানে প্রতারণা করার জন্য কিন্তু এখন অনেক মিডিয়াম চলে আসছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটার ফল কিন্তু আলটিমেটলি তাদের জন্যই খারাপ হবে যারা এগুলি হোল্ড করে রাখবে। কারণ গত 3 বছরের ব্যাপারেও যদি আপনি বলেন, আপনিও যেটা বলেন যে 2020-এ পরে একটা ম্যাসিভ র্যালি হয়েছে, এখন কিন্তু তাদের প্রাইস কোথাও কারোর কাছেও নেই। সো ইভেন মিড পয়েন্টেও যদি কেউ কিনে থাকে, সে যদি সেল না করে থাকে, তাহলে চিন্তা করেন ওই বিনিয়োগকারীর কি হয়েছে, সে কি ক্যাপিটাল মার্কেটের উপর তার কি কোনো আস্থা থাকবে? আমরা চাইলে বিনিয়োগকারীর উপর ব্লেম করতে পারি, বাট আমি অ্যাকচুয়ালি বিনিয়োগকারীর উপর ব্লেম করবো না, বিকজ আমার ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের এই ক্যাপিটাল মার্কেট বলেন বা ইভেন ইন জেনারেল বাংলাদেশে কিন্তু বেশি নেই। সো এটা রেগুলেটরের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ, যে কিভাবে আমি এনশিওর করব যে এই জাঙ্ক স্টকগুলি আমার এক্সচেঞ্জে থাকবে না। এই জাঙ্ক স্টকে যখনই একটা খুব তাড়াতাড়ি প্রাইস র্যালি হবে, আমরা খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে দেখব কোন কোন বিও অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি মেজরিটি হোল্ডিং আছে, আর তারা অ্যাক্টিভলি কি সার্কুলার ট্রেডিং করছে নাকি। এই অ্যাক্টিভ সার্ভেলেন্স যদি হয়, তাহলে দেখবেন যে এগুলি মার্কেটে বেশি ইম্প্যাক্ট রাখবে না। আমরা বারবারই দেখছি এইভাবে প্রতারিত হয়। আসলে রেগুলেটরি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ, তারা কি করছে? তাদের যে পদক্ষেপ নিচ্ছে, তাতে কি এই মানে স্মল বিনিয়োগকারী যারা আছে তাদের কি মানে স্বস্তির জায়গা দিতে পারছে না? এটা সব সময় চলতে থাকবে, কিছু লোক লুজার হবে, কিছু লোক গেইনার হবে, এই অবস্থায় চলবে? সো এটাকে আমরা দুভাবে দেখতে পারি। আমার পার্সোনাল অপিনিয়ন হলো আপনাকে মার্কেট ডাইনামিক্সটা চেঞ্জ করতে হবে। যদি 450টা মানে লিস্টেড কোম্পানির মধ্যে মেজরিটি যদি স্মল পেড আপ বা মিডিয়াম পেড আপ বাট গুড গভর্নেন্স যদি না থাকে, এটা যদি হয়, আপনি যতই সার্ভেলেন্স করেন, যত কিছুই করেন, আপনি এটাকে সলভ করতে পারবেন না। সো এটার সলিউশন হলো আপনাকে লার্জ ব্লু চিপ কোম্পানি লিস্ট করতে হবে। যখন আপনি ওদেরকে লিস্ট করা শুরু করবেন, তখন কয়েকটা ডিলিস্ট করা শুরু করবেন। সো আপনি ইউ পুট ইন সাপ্লাই অফ সিকিউরিটিজ অ্যান্ড দেন আপনি ইউ রিমুভ দ্য ব্যাড সিকিউরিটিজ। এভাবে করলে তখন হবে কি, বিনিয়োগকারী একটু সচেতন হবে, অ্যান্ড দেন আপনি ডাইনামিক্সটা বেটার করবেন, যে 30টা কোম্পানির বদলে হয়তো বা এখন 450টা কোম্পানির মধ্যে 100 কোম্পানি হলো ইনভেস্টেবল, নতুন করে আসছে। সো বিনিয়োগকারী একটা ইন্টারেস্ট থাকবে যে আমি লং টার্মে আমি ওখানে বিনিয়োগ করতে পারবো।
দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং দিস। এটা চ্যালেঞ্জিং বিকজ আমাদের যে কন্টিনিউয়াসলি ভালো আইপিও আসে তাও কিন্তু না, আইপিও মার্কেট নিয়ে তো আমাদের অনেক রকমের প্রবলেম আছে। হাউএভার দের ইজ অ্যানাদার ওয়ে টু ডু দিস, যদি অ্যাক্টিভলি যদি বিসেক এবং এক্সচেঞ্জগুলি অ্যাক্টিভলি মনিটর করে, অ্যাক্টিভলি শুধু জাস্ট একটা লেটার দিয়ে বললো যে কোনো পিএসআই আছে, কোম্পানি সেক্রেটারিকে জিজ্ঞেস করলো অ্যান্ড কোম্পানির সেক্রেটারি বা কোম্পানি থেকে রেসপন্স হলো যে না আমাদের কোনো কিছু নেই, পরের দিন শেয়ার কন্টিনিউয়াসলি রেডি করছে। এই অ্যাক্টিভ মনিটরিং আর সার্ভেলেন্স যদি না করেন এটা হবে না। অ্যান্ড বিগত কয়েক বছর ধরে এই জিনিস হতো না। আমার মনে হয় রেগুলেটর বারবার বলে এসেছে যে তাদের সার্ভেলেন্স সিস্টেম ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। সো এই সার্ভেলেন্স সিস্টেমটাকে তারা যদি আনে অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রাইটলি এনফোর্স যদি করে, অ্যান্ড টিএসসি সিএসসি তারাও যদি তাদের কাজগুলি করে, তখন হয়তো বা কমে আসবে। না, এই কথাটা কি ঠিক যে সার্ভেলেন্স সিস্টেমটা আমাদের সমস্যা আছে? আমরা কিন্তু ধরতে পারছি, যারা মানে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারাও কিন্তু দেখছি যে এই জায়গা এই ট্রেড হচ্ছে, ওই ট্রেড হচ্ছে, আমাদের বিভিন্ন থ্রুতেই বের হচ্ছে। সার্ভেলেন্স সিস্টেমের সমস্যা না, আসলে তদারকির যে ব্যবস্থা সেই জায়গায় প্রবলেম। কারণ আপনি দেখেন যে একটা কয়েকদিন আগে 60 টাকার একটা কোম্পানিকে তাদের জিজ্ঞাসা করলো তোমার দাম বাড়ছে কেন, পরের দিন 10%, তারপরের দিন 10%। ইভেন এমন হচ্ছে এইবার র্যালিতে আমরা দেখছি যে অনেক কোম্পানির হচ্ছে বন্ধ ঘোষণা, মানে ডিএসসি পরিদর্শনে গেছে যে কোম্পানি বন্ধ পেয়েছে, এই পিএসআই দেওয়ার পরে কোম্পানি 10% বেড়ে যাচ্ছে। এইটা আসলে কিভাবে দূর করতে পারে? মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডিএসসি কি জায়গা কঠোর হস্তে করার কোনো সুযোগ আছে কিনা? ইন্টারন্যাশনাল রুলও কি বলে এগুলোর ক্ষেত্রে? তো সুযোগ আছে, অ্যান্ড আপনি অ্যাবসলিউটলি রাইট যে মিডিয়া থেকে তো কিন্তু আমরাও নিউজ পাচ্ছি যে কিভাবে ম্যানিপুলেশনটা হচ্ছে বা অ্যাটলিস্ট কারা ম্যানিপুলেশন করছে। রেগুলেটর যদি মিডিয়া থেকে ফাস্টার না হয়, লাইভ ডেটা তো রেগুলেটররাই পায়। অ্যান্ড আমি এটা বিসেকের কথা বলবো, ডিএসসি সিএসসি দুইটা এক্সচেঞ্জের কথাই বলবো। তো তারা যদি মিডিয়া থেকে বলেন বা অন্যান্য মানুষের থেকে লাইভ ডেটা দেখেও যদি আপনি কন্টিনিউয়াসলি একটা এনফোর্সমেন্ট না করেন, তো এটা তো আপনাদের ব্যর্থতা, তো অবশ্যই ওনাদের ব্যর্থতা। এটা আমি অ্যাজ আ মার্কেট ইন্টারমিডিয়েট বলবো এটা আমাদেরই ব্যর্থতা, নো ডাউট। আচ্ছা, এখন এই যে এই অ্যাক্টিভ মার্কেটের মধ্যে এই যে র্যালিগুলি হয়, আমরা আগে যেটা করতাম যে এদেরকে আমরা জেড ক্যাটাগরিতে নিয়ে আসতাম, যে আমরা ট্রেডিং সেটেলমেন্ট সাইকেলটাকে আমরা স্লো করে দিতাম। বাট এখন যেটা হয়েছে যে T+2-তে কিন্তু আপনার এ বি এন ক্যাটাগরি ট্রেড হচ্ছে, আর জেড ক্যাটাগরি ট্রেড হচ্ছে আপনার T+3-তে। সো আপনার কিন্তু শুধু একদিনের ডিফারেন্স, এই একদিনের ডিফারেন্স ইজ নট পেনাল্টি এনাফ। যেটা হতে পারে আর বাইরের দেশেও যেটা হয় যে যখন একটা স্টক যখন প্রাইস অনেক নেমে গেছে বা হয়তোবা তাদের বোঝা যাচ্ছে যে তাদের প্রোডাকশনের অবস্থা ভালো না বা কোম্পানির হেলথ যখন ভালো না, তখন পেনি স্টকের মানে $1 কাছাকাছি নিচে যখন চলে আসে, তখন কিন্তু বাইরের দেশে যেটা হয় পেনি মার্কেট বলে একটা জায়গা আছে, ওইখানে ওদেরকে শিফট করে দেয়, ওইটার রেগুলেশন কমপ্লিটলি ডিফারেন্ট। বাট এটা চিহ্নিত করে দেয় যে দেখেন এই স্টকগুলি কিন্তু ভালো কোয়ালিটি না, তাদের কমপ্লায়েন্স ভালো না, তাদের পারফরমেন্স ভালো না, তাদের ফিউচার মোস্ট লাইকলি ভালো না। সো বিনিয়োগকারী যদি জেনে শুনে ওইখানে যদি বিনিয়োগ করে, তখন রেগুলেটর ইজ আ বিট হ্যান্ডস অফ। আমাদের দেশে আমরা যেটা করি নর্মালি ডিলিস্টিং করলে তো আমরা ওটিসিতে পাঠিয়ে দিই। আবার এটাও তো হয়েছে গত কয়েক বছরে দেখেন ওটিসি থেকে অনেক কোম্পানি চলে এসেছে যেটা অ্যাবসলিউটলি ইরাশনাল ছিল, এটা তো মানে ফ্যাব্রিকেটেড ওয়ে, অ্যান্ড এটার জন্য কিন্তু রেগুলেটরি আলটিমেটলি ইনভলভ ছিল। সো রেগুলেটর এখানে যদি ডুয়েল পলিসি রোল যদি প্লে করে, তাহলে কিন্তু কোনো সময় মার্কেট ভালো হবে না। সো আমার যেটা বলবো যে এটা অ্যাক্টিভ সার্ভেলেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট না হওয়া পর্যন্ত বা মার্কেট ডাইনামিক্স না চেঞ্জ করা পর্যন্ত এই জিনিস কন্টিনিউয়াসলি থাকবে। বিকজ আমাদের দেশের বিনিয়োগকারী, লার্জ বিনিয়োগকারী বলেন, ইনস্টিটিউশন বলেন, রিটেল বিনিয়োগকারী বলেন, সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে যে মার্কেট যদি বাড়ে হয়তো বা ব্লু চিপ কিছুদিন বাড়বে, বাট এক পয়েন্টে গিয়ে কিন্তু আবার ওই লো জাঙ্ক পেড আপগুলি কিন্তু বাড়া শুরু করবে। সো আমি ইভেন আমার নিজের ব্রোকারেজও দেখছি যে আমার যে ভালো ভালো বিনিয়োগকারী গত 2-3 মাস যে ভালো ভালো স্টকে র্যালি করেছে, ওরা ওইখান থেকে কিছু সেল করে কিন্তু এই যে মিডিয়াম ক্যাপ স্টকের মধ্যে ঢোকা শুরু করেছে। আমরা ওদেরকে বাধা দিচ্ছি না, বাধা দেওয়ার কিছু নেই, বিকজ আমরা ওদেরকে অ্যাডভাইস করি না, বাট আমরা নোটিস করি। আর যখনই আমাদের সাথে কথা হয় আমরা তখন বলি যে আপনার রিস্কটা বুঝে আপনি বিনিয়োগটা করেন। না, এই যে আপনি বলছিলেন যে ভালো কোম্পানির মানে স্বল্পতার কারণে তারা হচ্ছে ওদিকে যাচ্ছে, যে ভালো কোম্পানিগুলো আছে সেইগুলোর আমরা যদি প্রাইস দেখি, সেগুলোর প্রাইস খুবই ইরেশনাল। যদি আমরা ডিউ টু মানে তুলনামূলক যেসব কোম্পানির আসলে দুর্বল অবস্থা, এই ইরেশনাল বিহেভিয়ার মানে শেয়ার বাজারে যে ইরেশনাল বিহেভ করে, সেটা তো বিনিয়োগকারীদের মধ্যে ওই রকমই একটা গ্রুমিং হওয়ার কথা যে আসলে ভালো স্টকে বেশি প্রফিট করা যায় না। শেয়ার বাজারে সবাই ফিক্সড ইনকামের জন্য আসে না, এই জায়গায় আসে প্রফিট করার জন্য, একটু প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য ঝুঁকি নিয়ে। সেই ক্ষেত্রে আসলে এই ডাইনামিক্সটা আপনি কিভাবে দেখছেন? ওয়েল,
আমাদের যদি 5 বছরে দেখি কয়টা ভালো কোম্পানি অ্যাকচুয়ালি এসেছে, কারণ ইউজুয়ালি যে 30টা কোম্পানির কথা বলছি ম্যাক্সিমাম কিন্তু এসেছে অলমোস্ট 10 বছর আগে। সো উইচ মিনস যে তারা যখন আইপিওতে এসেছে, এটা তো একটা মানে আইপিওতে আসার সময় দ্যাটস ইউর আর্লি স্টেজ ইন দ্য পাবলিক সেক্টর। তো আপনি 10 বছর পরে মিডিয়াম স্টেজ, এরপরে আপনার কোম্পানি যত বছর টিকে আর কি। বাট ইনিশিয়ালি যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু ওই প্রাইসে বিনিয়োগ করে কিন্তু রেখে দিয়েছে। আমাদেরও অনেক রকম স্টক আছে যাদের আপনার যদি মানে হয়তো বা মার্কেটের প্রাইস হলো 250 টাকা, বাট বিকজ আমাদের কস্টিং অনেক বছর ধরে আছি, বোনাস নিয়েছি, ডিভিডেন্ড নিয়েছি, আমাদের কস্টিং হয়তো বা 50 টাকা। সো এই যে লং টার্ম যে থিসিসটা, এই থিসিসটা এখনকার যুগে যেখানে আপনার ফেসবুক বলেন বা যে কোনো জায়গায় বলেন বা ইভেন নিউজ পেপারে, আপনাদের নিউজ পেপারেও বলেন, সব কিছু কিন্তু শর্ট হয়ে আসছে। সো বিনিয়োগের যে লং টার্ম চিন্তাটা সব বিনিয়োগকারী কিন্তু করতে চায় না, সব এভরিওয়ান ওয়ান্টস আ কুইক রিটার্ন। সো এই কুইক রিটার্ন কিন্তু আলটিমেটলি ওই জাঙ্ক স্টকের মধ্যেই হয়, বাট ওই রিস্কটা হলো আপনি হাই রিস্ক হাই রিওয়ার্ড। আপনি যদি হাই রিস্ক নেন, যদি এক্সিট করতে পারেন টাইম মধ্যে, আপনি হাই রিওয়ার্ড পাচ্ছেন। বা যদি এক্সিট না করতে পারেন, তখন কিন্তু এই যে মানে গত 4 বছর ধরে যেসব বিনিয়োগকারী সাফার করছে, আপনারাও সাফার করবেন। ডাইনামিক্সটা হলো যে মেজরিটি যে ভালো ভালো কোম্পানি আছে তাদের যতই গ্রোথ হোক, যতই ডিভিডেন্ড হোক, দে আর আ ভেরি প্রেডিক্টেবল কোম্পানি। একটা প্রেডিক্টেবল কোম্পানিতে কিন্তু প্রাইস কিন্তু বেশি বাড়বে না। যেরকম গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডও যদি দেখেন, আমি যখনই অ্যাকশন করছি আমি কিন্তু জেনে নিচ্ছি যে আমার এক্স্যাক্টলি কত ইন্টারেস্ট রেট আমি পাবো। সো এখানে কিন্তু বন্ডের প্রাইস কিন্তু বেশি ফ্লাকচুয়েট করে না। সো আমাদের ম্যাচিওর যে ব্লু চিপ কোম্পানি আছে ম্যাক্সিমাম কিন্তু আপনার ওই প্রেডিক্টেবল মডেলেই পড়ে আছে, ওই জন্য নতুন বিনিয়োগকারী আর ওখানে অ্যাট্রাক্টেড হচ্ছে না। যখন সে দেখছে যে আমার আশেপাশে অন্যান্য মিডিয়াম ক্যাপ স্টকগুলি বা লো ক্যাপ স্টকগুলির প্রাইস তো 2-3 সপ্তাহের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। সো এই যে এক্সাইটমেন্টটা, ওরা এই এক্সাইটমেন্টে পার্টিসিপেট করতে চায়। প্রবলেম যেটা হচ্ছে যে আপনি এক্সাইটমেন্টে পার্টিসিপেট করতে গিয়ে যে কখন মার্কেটে সেল অফ হচ্ছে, কখন আপনার যারা এটাকে মানে ম্যানিপুলেট করে প্রাইসটা নিয়ে যাচ্ছে, তারা যে মানে ডাম্প করে নিয়ে যাচ্ছে, এটা তো আপনি বুঝতে পারবেন না, কারণ ইউ আর নট পার্ট অফ দ্যাট গ্রুপ। এগুলি তো খুব ছোট একটা মানে চক্র। তো এই জন্য মানে রেগুলেটরকে, মার্কেট ইন্টারমিডিয়েটকে বুঝতে হবে যে কিভাবে ভালো আইপিও এনে আপনাকে পুরো ফিল্ডটাকে রিসেট করতে হবে। অ্যান্ড অ্যাক্টিভ সার্ভেলেন্স অ্যান্ড মনিটরিং আপনি যদি না করেন, তাহলে কিন্তু আপনি এই কালচারটা চেঞ্জ করতে পারবেন না। অনেকেই বলে থাকেন যে আসলে এই মার্কেটে মানে আসলে ভালো প্রাইস পাওয়া যায় না, ভালো কোম্পানি কেন আসবে, ভালো কোম্পানি ভালো প্রাইস পায় না। বাস্তবতাও তাই, ভালো কোম্পানি ভালো প্রাইসে নাই। তো এই জায়গা থেকে নতুন কোম্পানি আসলে বাজারে ভালো নতুন কোম্পানি ইনজেক্ট করা কি পসিবল কিনা, সেই সাথে আপনি ডিলিস্টিং এর কথা বলছিলেন, আমাদের একটা ডিলিস্টিং নীতিমালা আছে, সেটা কি বিনিয়োগকারীদের মানে দিতে পারবে কিনা, নিরাপত্তা দিতে পারবে কিনা, সেই সব জায়গা থেকে যদি একটু বলেন যে কেন আসছে না আর কিভাবে ডিলিস্টিংটা হতে পারে। আচ্ছা, আমি প্রথমে প্রাইমারি মার্কেট নিয়ে কথা বলি। যদি ভালো কোম্পানিকে আপনি অ্যাট্রাক্ট করে, একটা ভালো কোম্পানির ফার্স্ট ডেফিনেশন হলো যে তারা ইদার ভালো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে, অ্যান্ড দে আর আ প্রফিটেবল কোম্পানি, অ্যান্ড তারা কমপ্লায়েন্স মানে নন লিস্টেড কোম্পানি বাট কমপ্লায়েন্স মানে তার মানে কি, সে অবশ্যই ট্যাক্স দেয়, সে অবশ্যই ভ্যাট দেয়। তাকে যদি আপনি বলেন যে দেখেন আপনি সরকারে ট্যাক্স ভ্যাট বা অ্যাটলিস্ট ট্যাক্সেশনে আপনি কমানোর একটা ক্যাপাসিটি আছে, একটা বড় স্প্রেড আছে, আপনি যদি লিস্টেড হন, সে কিন্তু এটা স্ট্রংলি কনসিডার করবে। সেকেন্ডলি, সে জানে যে আমি তো একটা ভালো কোম্পানি, অ্যান্ড আমি যদি আমার এই কোম্পানির অ্যাসেট থেকে যদি আমি ছেড়ে দিই, ইভেন 10% আমি যদি ছাড়ি, আমাকে তো এই যে আমি এত বছর ধরে একটা কোম্পানি ক্রিয়েট করলাম, তার এগেনস্ট আমাকে একটা ভ্যালু পেতে হবে, আমি আমার ফ্যামিলির জন্য, আমার শেয়ার হোল্ডারদের জন্য, অ্যাক্টিভ যারা স্পন্সর শেয়ার হোল্ডার। তো এটা তখনই করতে পারবে যদি ক্যাপিটাল মার্কেট তাদেরকে ফ্লোট করার জন্য, পাবলিকে আসার জন্য একটা রিওয়ার্ড দেয়। তো বুক বিল্ডিং, যদি আমরা ভালো কোম্পানির জন্য বলি, বুক বিল্ডিং ইজ দ্য রাইট ওয়ে টু ডু দিস। আনফর্চুনেটলি যেটা হয়, বিকজ এত রকমের ম্যানিপুলেশন আমাদের এখানে আছে, যে রেগুলেটর ডিসাইড করেছে যে বুক বিল্ডিংয়েও ম্যানিপুলেশন হয়, সো আমরা এটাকেও একটা ইকুয়েশনের মধ্যে আমরা রেখে দেব। সি প্রবলেম কিন্তু যেটা হচ্ছে যে রেগুলেটর ডিএসসির কাজ করছে, ডিএসসি ডিসাইড করবে সে তার প্ল্যাটফর্মে কোন কোম্পানিকে সে লিস্ট করবে, কোন কোম্পানি লিস্ট করবে না। বাট এই পুরো প্রসেসটা কিন্তু বিসেক অনেক বছর ধরে এটা কন্ট্রোল করেছে। এখন বিকজ আমাদের একটা নতুন বিসেক টিম এসেছে, বাট নতুন কোনো আইপিও আসেনি, অ্যান্ড আমার ধারণা নতুন আইপিও আসেনি। ওয়ান, ইকোনমিক সিচুয়েশন ইজ নট ভেরি গুড, মানে খারাপ ইকোনমিক সিচুয়েশনে কিন্তু ভালো লিস্টিং হয় না। এটা শুধু বাংলাদেশের জন্য, এটা তো ওয়ার্ল্ডের সব জায়গায় আর কি। বিকজ যখন ইকোনমিক সিচুয়েশন খারাপ থাকে, এখানে দুটো জিনিস হয়, একটা হলো যে আপনি হয়তো বা ভালো প্রাইস পাবেন না, আর 2 নম্বর জিনিস হলো আপনার এক্সপ্যানশনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল দরকার হচ্ছে না, বিকজ ইউ আর এ বিট মোর কনজারভেটিভ। সো
আমরা যদি বুক বিল্ডিংটাকে ঠিক করতে পারি, এই জিনিসটাকে ঠিক করতে গেলে কিন্তু দেখবেন অটোমেটিকলি একটা মানে আউটরিচ করে কিন্তু আমরা কয়েকটা কোম্পানিকে আনতে পারি। এখন সরকার কিন্তু কিছু উদ্যোগ নিয়েছে, আশা করি এই জিনিসটা ওরা করতে পারবে। বাট বুক বিল্ডিংকে আপনাকে মার্কেট বেস করতে হবে, বাট তার আগে যেটা করতে হবে, ইনশিওর করতে হবে যে অডিটার্স রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট আপনি দেখছেন, দিস হ্যাজ টু বি অ্যাকুরেট। এটার জন্য আপনাকে ইনশিওর করতে হবে যে কোনো অডিটর যদি এই জিনিসগুলি প্লেস করে, অডিটরের রেসপন্সিবিলিটি অনুযায়ী যদি ধরা পড়ে যে অডিটর কোনো রং ইনফরমেশন দিয়েছে, তাদেরকে পানিশ করতে হবে। ইস্যু ম্যানেজার যদি কোনো ওয়েতে বুকস একটা কুক করে যদি আনে, ইস্যু ম্যানেজারকে পানিশ করতে হবে। আর যদি যে ইস্যুইং কোম্পানি, যেখানে আপনার কোম্পানি সেক্রেটারি বলেন, সিএফও বলেন, তারা যদি কোনো রং ইনফরমেশন দিয়ে অডিটরকে প্রবণতা করলো, ইনফ্লুয়েন্স করলো, বা ইস্যু ম্যানেজারকে রং ইনফরমেশন দিয়ে এটাকে পাবলিক আনতে হবে, তাদেরকে ধরে কিন্তু আপনাকে জেল করতে হবে। এই ইনিশিয়াল স্টেজে যদি আপনি এই জিনিসগুলিকে ইনশিওর করতে পারেন, কয়েকটা এক্সাম্পল যদি ক্রিয়েট করতে পারবেন, তখন দেখবেন যে কেউ ক্যাপিটাল মার্কেটে আসার আগে চিন্তা করবে, মানে খারাপরা চিন্তা করবে যে ভাই আমি তো ধরা পড়লে কিন্তু একটা বড় পানিশমেন্ট হবে। বাট ভালোরা তখন দেখবে যে আমি তো আমার ন্যায্য দাম পাচ্ছি, আমি মার্কেটে আমার প্রাইস হাই না হওয়া পর্যন্ত আমি কিন্তু লিস্ট করবো না। দেখবেন তারা কিন্তু আসবে, ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তারা রাজি। বাট এই যে কিছু রেপুটেশনাল রিস্ক, কিছু কমপ্লায়েন্স রিলেটেড ইস্যু, অ্যান্ড বিকজ দ্য ট্যাক্সেশন বিটুইন লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানি খুবই কম, এই জন্যই তারা আসে না। অ্যান্ড ডিলিস্টিং এর ব্যাপারে আপনার সেকেন্ড যে কোয়েশ্চেনটা, আমাদের ডিলিস্টিং রুলস বলে এটা মেইনলি পিওরলি কিন্তু ডিএসসি ড্রিভেন, বা অ্যাটলিস্ট আমি ডিএসসিতে আছি, সো ডিএসসি ড্রিভেন, অ্যাজ ইন ইটস আ রেগুলেশন বাই ঢাকা স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড ইটস ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি কাউকে লিস্ট করতে পারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কাউকে ডিলিস্টও করতে পারবে, তার এই অধিকার আছে। নর্মাল রুলস হলো যে আপনি 5 বছর যদি ডিভিডেন্ড না দেন, 3 বছর যদি এজিএম না করেন, 3 বছর যদি অ্যাকুমুলেটেড লস থাকে, আরও বিভিন্ন কয়েকটা ফ্যাক্টর মিলে আপনাকে কিন্তু আমরা ডিলিস্ট করতে পারি যে কোনো একটা কোম্পানিতে। বাট ডিলিস্টিং করলে যে জিনিসটা হয়, যে বিনিয়োগকারী যারা অলরেডি এটাতে কিনে রেখেছে শেয়ারগুলিতে, আপনি ওটিসিতে পাঠিয়ে দিলে দ্যাটস আ মানে প্ল্যাটফর্ম যেখানে ট্রেড হয় না, সো রিটেল বিনিয়োগকারী কিন্তু পুরোপুরি ধরা পড়ে যায়, অ্যান্ড তাদের মানে যে ইকুইটি এখানে ঢুকায় এটা গেটস কমপ্লিটলি ওয়াইপড আউট। আমি যেটা মনে করি যে বিকজ আমরা এখন একটা রিফর্ম স্টেজে আছি সব জায়গায়, ডিলিস্টিংয়ের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, ইন্ডিয়া বলেন বা আমেরিকা বলেন, তাদের যে রুলস রেগুলেশন আছে ওইগুলিকে ইনকর্পোরেট করাটা আমাদের জন্য বেটার। কারণ এখানে কিন্তু দুটো ফ্যাক্টর আছে। আপনি যদি একটা খারাপ কোম্পানিকে লিস্ট করলেন, পাবলিক আসার পরেই কিন্তু বোঝা যায় যে কোম্পানিটা খারাপ, সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল বা ফ্যাক্টরি বন্ধ দিকে যাচ্ছে, এই কোম্পানিটা মানে দ্যাট ইজ আ ক্রাইম। সো এখানে কিন্তু বেশি সলিউশনের কিছু নেই। একটা খারাপ জিনিস হয়ে গেছে, তাকে মার্কেট থেকে সরিয়ে ফেলেন। খারাপ জিনিস প্রোডাক্টের সাথে রাখলে, অন্যান্য প্রোডাক্টের সাথে রাখলে বা ইকুইটির সাথে রাখলে মার্কেটই খারাপ হয়ে যাবে। সেকেন্ড হতে পারে যে একটা কোম্পানি সে এক সময় ভালোই ছিল, কোনো এক কারণে কোম্পানির হেলথ তো মানে খারাপ হতেই পারে, বিকজ নট অল কোম্পানিজ আর লাইফ টাইম কোম্পানিজ। তো তখনকার সিচুয়েশনে মানে রেগুলেটর একটু মানে অ্যাপ্রোচ করা উচিত এভাবে যে এই কোম্পানিকে একটা টাইম দেওয়া উচিত যে তুমি এর মধ্যে যদি একটা টার্ন অ্যারাউন্ড প্ল্যান যদি না ক্রিয়েট করো, আমি কিন্তু তোমাকে ডিলিস্ট করে দেবো। সো এখানে স্পন্সররাও আটকে যাবে, আর যেসব বিনিয়োগকারী আছে তারা যদি আগে থেকে জানে যে না এই কোম্পানির টার্ন অ্যারাউন্ড প্ল্যান না হলে সে ডিলিস্টেড হয়ে যাবে, সো বিনিয়োগকারী ইদার এক্সিট করতে পারে, আর না হলে ওরা হয়তো কোম্পানির টার্ন অ্যারাউন্ড প্ল্যানে হয়তোবা চিন্তা করতে পারে যে না ইজ দ্যাট আ ভায়াবল প্ল্যান, বাট স্টাডি করতে হবে। বাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু এক ধরনের কথা আছে যে যেসব কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হয় আসলে তারা মানে এই জায়গায় শেয়ার নিয়ে ম্যানিপুলেশন বা শেয়ার নিয়ে খেলাধুলা করতে আসে, এই ধরনের একটা কথা কিন্তু রয়েছে যে তারা যে এই জায়গায় ইনভেস্ট করে ব্যবসা বড় করবে, এই জায়গা থেকে প্রফিট করবে সেটা না, তারা একটা শেয়ার বাজারে বিনিয়োগ করে বিজনেস করতে চায়। আমি একটু আপনাকে ছোট করে একটু মনে করে দিই, আগে কোনো এক সময় আমরা দেখছি যে কখনো কোনো শেয়ারের দাম টানা বাড়তে ধরলে একটা পানিশমেন্টের ব্যবস্থা চালু করেছে, স্পট মার্কেটে পাঠিয়ে দিত। তো ওইটাকে এই ম্যানিপুলেশন থামানোর জন্য আপনার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত ছিল কিনা? আমি সেই সময় দেখেছি স্পট মার্কেটে পাঠিয়ে দেওয়ার পরে যেটা হয়েছে, ওই স্টক নিয়ে বেশি দিন নাড়াচাড়া করতে পারেনি, কারণ ক্যাশ টাকা লাগে। এটা কি একটা পথ হতে পারে কিনা? 9 ডেজের জায়গা 3 ডেজ, 3 ডেজ থেকে যদি 1 ডে T1 এ হয়ে যায়, সেটা কি কোনো ধরনের কাজে আসবে কিনা? এটা অবশ্যই কাজে আসতে পারে, বাট এখানে আমাদেরকে একটু চিন্তার বিষয় আছে যে কিছু কিছু কোম্পানি আপনার সবই তো আর ম্যানিপুলেশন না। আপনি যদি এক্সপেক্ট করেন যে প্রতিটা র্যালিতেই আপনার ম্যানিপুলেশন যদি থাকে, তাহলে ইয়েস আপনি স্পট মার্কেটে সব কিছু দিয়ে দেন। আর এখন তো স্পট রুলসগুলি একটু স্ট্রিক্ট, বিকজ ডিএসসির নিজেদের ইন্টারনাল সার্ভেলেন্স আছে, ব্যাক অফিসে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো টাকা নিয়ে যখন লেনদেন করবে তখন ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ ক্রেডিট ফ্যাসিলিটি আনাটা পসিবল না, অ্যান্ড দেন মার্জিন প্রোভাইড করাও পসিবল না।
অবশ্যই এটা আমি মনে করি ডিএসসি অ্যান্ড বিসেক যদি চায় এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। বাট আরেকটা জিনিস একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রতিটা পলিসি আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন এটার একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। নেগেটিভ ইম্প্যাক্টে কি, যে কোনো শেয়ারে যদি কোনো কারণে র্যালি হওয়া শুরু করে তখন আগে থেকে বিনিয়োগকারী চিন্তা করবে যে আচ্ছা হঠাৎ করে যদি ডিএসসি এটাকে স্পট মার্কেটে দিয়ে দেয়, মানে কোনো ইনভেস্টিগেশন ছাড়া জাস্ট দেখলো যে 9 দিন টানা বাড়লো আমার একটা স্টক, যে কোনো ফান্ডামেন্টাল রিজনেও যদি হয়, সে যদি স্পট মার্কেটে যদি পড়ে যায় তাহলে তো আমার মনে হয় না আমার বেশিক্ষণ থাকা উচিত, কারণ অন্যরাও বেচবে আমিও বেচে দেবো, তাহলে কিন্তু যে কোনো কোম্পানি প্রাইস পারবে না। আপনার উদাহরণগুলি কারেক্ট, বাট আমি একটা কাউন্টার উদাহরণ দিই। জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু ব্র্যাক ব্যাংকের একটা কন্টিনিউয়াস রাইজ হয়েছে। ব্র্যাক ব্যাংক ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাংকস ইন বাংলাদেশ, তার পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন এটা বাড়া হয়েছে বিকজ আপনি যদি ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে টানা 2 মাস কিন্তু তার ফরেন হোল্ডিং বেড়েছে, উইচ মিনস যে ফান্ড ফ্লো এসেছে। ওই 9 দিন কিন্তু সে টানাই বেড়েছে। তাকে যদি আমরা স্পট মার্কেট দিয়ে দিতাম ওই রুল অনুযায়ী কি হতো, আলটিমেটলি মানে আমাদের ফরেন বিনিয়োগকারী কিন্তু দেখতো যে হোয়াট ইজ দিস, মানে বাই হচ্ছে বিকজ ফান্ড ফ্লো ঢুকছে, ন্যাচারালি প্রাইস তো পারবে বিকজ ডিমান্ড ইজ হায়ার দেন সাপ্লাই, সেলার্স আর লোয়ার, বায়ার্স আর হায়ার, সো বিড প্রাইসটা ইজ মাচ হায়ার। সো এখানে যদি কোনো কারণে আমরা স্পট দিয়ে দিতাম তাহলে কিন্তু পুরো মার্কেট ড্যান্স হচ্ছে। যে বিনিয়োগকারীদের যদি আসলেই সত্যিকার এই জায়গায় কোনো প্রসপেক্ট থাকে তাহলে স্পট মার্কেটে তাকে আটকাইতে পারবে না, ম্যানিপুলেশন হলে তবে আটকায় ফেলতে পারবে। যদি আসলেই প্রসপেক্ট থাকে যে ব্র্যাক ব্যাংকে একটা ভালো প্রসপেক্ট আছে, মানুষজন ইনভেস্টমেন্ট করবে তো নাকি? অবশ্যই করবে। বাট এই যে ব্র্যাক ব্যাংকের যদি আমি একটা এক্সাম্পল দিই, ওই একই এক্সাম্পল তো আমি স্কোয়ার ফার্মার ব্যাপারেও দিতে পারবো। ওয়ারেজ ব্র্যাক ব্যাংকের একটা র্যালি হয়েছে, স্কোয়ার ফার্মার কিন্তু এরকম কোনো র্যালি হয়নি, বা ইভেন জিপিরও যদি বলে। তো কোন কোম্পানি র্যালি করবে আর কোন কোম্পানি ম্যাচিওরভাবে থাকবে, প্রসপেক্ট কি জিপিরও খারাপ? তা না, প্রসপেক্ট তো স্কোয়ার ফার্মারও খারাপ না। একটা গ্রোয়িং ইকোনমির সাথে কিন্তু জিপিও মানে ইনশাল্লাহ বড় হওয়ার কথা, প্রফিট মার্জিন অলসো স্কোয়ার ফার্মারও বড় হওয়ার কথা। জিপি ব্র্যাকের র্যালিটা কেন হয়েছে? ব্র্যাকের কিন্তু র্যালি আগেও হতে পারতো, এরকম না যে ব্র্যাকের অল অফ আ সাডেন তাদের এমন প্রফিট হয়েছে, এত কিছু হচ্ছে, সিম্পলি বিকজ আমাদের দেশে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন ভালো হচ্ছে অ্যান্ড ডলার একটু স্টেবল হয়ে যাচ্ছে, ওই জন্য ফরেনাররাই একটা এন্ট্রি দিয়েছে অ্যান্ড তাদের সিলেক্টিভ ছিল ব্র্যাক। সো এই যে ফান্ড ফ্লোটা ঢুকছে, আপনাকে আগের থেকে ভালোভাবে পলিসি করতে হবে যে আমরা কোনটাকে ম্যানিপুলেশন আইডেন্টিফাই করছি আর কোনটাকে একটা ন্যাচারাল র্যালি করছি। যদি আপনি ম্যানিপুলেশনটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই এটা করা যায়, অ্যান্ড করলে এটা খারাপ কিছুই হবে না। আপনি স্পট মার্কেট করেন, এটাকে T+10 দিয়ে দেন, অসুবিধা কি? এটা দিয়ে দেখবেন যে কয়েকদিনের মধ্যে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। একটু বাজারে আসি, এখন যে বাজারের গতি প্রক্রিয়া দেখছেন, কি দেখছেন? সামনের সময় ইলেকশন আছে, নির্বাচনের আগে আসলে বাজারটা কোন দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে? মানে এই জায়গা ফান্ডামেন্টাল বা জাঙ্ক সব মিলে বাজারটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন ইলেকশনের আগে পরে মিলে? সো বাজারের ডাইনামিক্সের ব্যাপার তো আমি আগেই বললাম, এখন যেরকম ভালো শেয়ারও বাড়ছে ওই অনুযায়ী কিন্তু খারাপ শেয়ারও বাড়ছে। সো ওইটা অ্যাভয়েড করার মানে কেন অ্যাভয়েড করা যাচ্ছে না এটা তো আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আমার পয়েন্ট অফ ভিউতে মার্কেটের এখন একটা বুল রান আছে, এই বুল রানটা ইজ মোস্টলি ফান্ডামেন্টালি ড্রিভেন বিকজ মানে আমরা ইন্ডেক্স যদি দেখি, ইন্ডেক্স কোন সময় গিয়ে একটা ফ্ল্যাট আউট হয়েছে প্রথমে যখন আমাদের চিফ অ্যাডভাইজার লন্ডনে গিয়ে বিএনপি লিডারের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ওনার একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, মোটামুটি একটা ইলেকশনের একটা ইঙ্গিত দিয়েছে। সো একটা পলিটিক্যাল একটা সার্টেনটি হয়েছে, তখন থেকে কিন্তু বাজার একটু ফ্ল্যাট আউট হয়ে হালকা রেজ হচ্ছে, বাট টার্নওভার কিন্তু তখন হচ্ছিল আপনার 300 থেকে 400 কোটি টাকা। অ্যান্ড এই টার্নওভারটা ইজ এ ভেরি সিক টার্নওভার। এটা কিন্তু প্রুভ করে না যে মার্কেটে পার্টিসিপেশন আছে, বাট এটা প্রুভ করে যে আমরা যে কন্টিনিউয়াসলি সাইড করছি এখানে সেট হয়েছে। বাজারটা অ্যাকচুয়ালি কখন বাড়া শুরু করেছে? যখন ইন্টারেস্ট রেট ফল করা শুরু হয়েছে, গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডস বিলস আপনি দেখবেন যে হ্যাজ স্টার্টেড ফলিং। আগে ছিল 12.5%-এর উপরে, হঠাৎ করে এক মাসের মধ্যে কিন্তু অলমোস্ট 11.5 থেকে 10.5 পর্যন্ত চলে আসে, একটা ড্রাস্টিক ফল করেছে। এই যে 2% গ্যাপটা, অ্যান্ড প্লাস বাংলাদেশ ব্যাংক কিন্তু জুন মাসে ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম তারা বাজার থেকে অ্যাকচুয়ালি ডলার কিনেছে, সো দ্যাট ডলারের রেটটা স্টেবল থাকে, সো দ্যাট আমাদের টাকা টু ডলারের যে রেশিওটা আছে এটা আমরা স্টেবল রাখতে পারছি, উইচ মিনস আমাদের এফএক্স সিচুয়েশনও বেটার। তো এফএক্স সিচুয়েশন বেটার হচ্ছে, আমার ইন্টারেস্ট রেট ফল করছে, অ্যান্ড বাজার ইজ অলওয়েজ সেন্সিটিভ টু ইন্টারেস্ট রেট। আর হঠাৎ করে ফরেনাররা ইন্টারেস্টেড হচ্ছে শেয়ার কেনার জন্য বিকজ দে বিলিভ যে দের আর আ ফিউ গুড স্টকস।
এই পারফেক্ট সিচুয়েশনেই কিন্তু তখন হঠাৎ করে টার্নওভার বেড়ে গেছে, আপনার চলে গেছে 800 কোটির উপরে। এই যে মোমেন্টাম সাইকেলটা ক্রিয়েট হয়েছে, এখনও কিন্তু আমরা ওই মোমেন্টাম সাইকেলে আছি। আমার ধারণা যদি আল্লাহ রহমতে যদি আমাদের দেশে যদি নেগেটিভ কোনো কিছু না হয়, আর ওয়ার্ল্ড স্টেজে যদি এমন কোনো কিছু না হয় যেটা আমাদের দেশের জন্য খুব খারাপ হবে, এই কন্টিনিউয়াস র্যালিটা আমার মনে হয় কন্টিনিউ করতে পারে। বাট আমি একটা জিনিস আমার বিনিয়োগ ভাইয়ের বোনদেরকে আমি একটা ওয়ার্ন করব। আমি পার্সোনালি মনে করি যে আমাদের বাজারের যে কম্পোজিশন সাইজ, যতগুলি সিকিউরিটিজ আছে, সব কিছু যদি আছে, এটার একটা লিমিট আছে যে কোনখানে গিয়ে কিন্তু বাজার ওভারহিটেড হয়ে যাবে। উই আর স্টিল অ্যাট আ ভেরি লো ভ্যালুয়েশন ওভারঅল মার্কেট পিই যদি দেখি, আমাদের বাংলাদেশের গ্রোথ অনুযায়ী, সব কিছু অনুযায়ী। বাট যদি আপনি দেখেন যে বাজারে কন্টিনিউয়াসলি প্রতিদিন টার্নওভার ভ্যালুটা মানে অ্যাগ্রেসিভলি বাড়ছে, আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে। কারণ সব কিছু যেরকম অ্যাগ্রেসিভলিও যদি বাড়ে, অ্যাগ্রেসিভলিও কিন্তু পড়তে পারে। সো আমি মনে করি যে সবাইকে অ্যাক্টিভলি এখন তাদের পোর্টফোলিওর দিকে তাকানো উচিত। যদি এনাফ প্রফিট থাকে যেটাতে ওরা হ্যাপি হতে পারে, তারা প্রফিট টেকিং করতে পারে। আর যদি দেখে যে না, আমি এটা ধরে রাখবো, আপনি মার্কেটের টার্নওভারের দিকে দেখবেন, পয়েন্টস যত দিকেই যাক ম্যাটার করে না, মার্কেট টার্নওভার ইজ দ্য বিগেস্ট আইডিয়া। যদি অল অফ আ সাডেন মার্কেট টার্নওভার 2-1 দিনের মধ্যে যদি 2000 কোটি টাকা হয়ে যায়, তখন আমরা একটু কনসার্ন হই যে এত টাকা মার্কেটে যখন ঢুকলো। বিকজ যখন হঠাৎ করে বেশি টাকা ঢুকে, স্মার্ট মানিও কিন্তু একটা এক্সিট নেওয়ার একটা অপরচুনিটি পায়। তো এই জিনিসটা এখন কিন্তু তাদেরকে বাজারকে একটু অ্যাক্টিভলি মনিটর করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিক ভাই। টিভিএস মার্কেটসে আজকের অতিথি হয়েছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, বিজয় সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। উনি বলছিলেন যে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আসলে এখন কি করা উচিত, যেহেতু বাজারটা একটু বাড়ছে, এই জায়গায় একটু সতর্কতার সাথে লেনদেন করার জন্য বলছেন। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।